ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে, রাজনৈতিক উত্তাপ। সেই উত্তাপ কোন জায়গায় যেতে পারে তার আজ মোটামুটি ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজ অলরেডি এই রাজনীতিতে কুকথা তার চালাচালি হলে পরে তার রাগ বা রেশ কিরকম হতে পারে তার একটা অন্তত পক্ষে ছবি আমরা দেখতে পেলাম। মানে আজকে হাল্লা বলে সেই প্রথম সেই ছবিটা নিয়ে সেই কটূক্তি সে ধরনের পরিস্থিতি নিয়ে হয়তো শুরুতে আলোচনা করতেই হবে। আপনারা জানেন আজ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেভাবে কটূক্তির ফল হিসেবে আজ একেবারে বিজেপি কংগ্রেস যারা সম্মুখ সমরের ছবি, মানে আপনি পাটনার যেমন সেখানে ধুন্ধুমার ছবি দেখেছেন, কলকাতাতেও ভয়ঙ্কর ছবি আমরা লক্ষ্য করতে পারব। কলকাতাতে ইতিমধ্যেই যে ছবি সামনে এসছে তাতে পশ্চিমবাংলার রাজনীতিতে এরকম ধরনের কোনো পরিস্থিতি আগে তৈরি হয়েছে কিনা আমরা জানি না, তা নিয়ে আপনারা অবশ্যই বলবেন। যারা গেস্টরা রয়েছেন তারা আজকে অবশ্যই চুলচেরা বিশ্লেষণ করবেন। একদিকে তো এই কটু কথা বা কটূক্তির ছবি, অন্যদিকে সীমান্ত ইস্যুতে যেভাবে একজন সাংসদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখার হুঁশিয়ারি দিয়েছেন, তা তো আরো চাঞ্চল্যকর। এবার কটু কথায় রাজনীতিতে যে অবস্থা বা যে পরিস্থিতি তৈরি হচ্ছে তা এগুলো কি এফেক্ট ফেলতে পারে তা সবাই বলবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনায় থাকবো। আর তৃতীয়ত যে বিষয় থাকবে, 26-এর আগে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা জানিয়ে বারবার এ রাজ্যের শাসক দল অভিযোগ করেছে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে জীবন কৃষ্ণের পর অতীন ঘোষ তার বাড়িতে সিবিআই পৌঁছে গিয়েছে, বেরিয়ে এসে বক্তব্য রেখেছেন অতীনবাবু। তো নির্দিষ্টভাবে আজকে এই বিষয়গুলো আলোচনার মধ্যে থাকবে। তবে শুরুটা করি আজ গুরুত্বপূর্ণ ছবি, রাকেশ সিংকে কি করলো সে, আর তার পরিপ্রেক্ষিতে কংগ্রেস কি বলছে, ছবিটা দেখাই আপনাদেরকে, দেখুন। ভোটার অধিকার যাত্রায় কংগ্রেস বিহারে সে কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগ, আর তাতে ক্ষিপ্ত বিজেপি কর্মী সমর্থকেরা, যার ক্ষোভ এসে পড়ল কলকাতাতেও। অভিযোগ, প্রদেশ কংগ্রেসের সদর দপ্তরে তাণ্ডব একদল বিজেপি কর্মী সমর্থকদের। বিজেপি নেতা রাকেশ সিং এর নেতৃত্বে ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছবি সহ একাধিক ব্যানার পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠছে। পাশাপাশি রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গের পোস্টারে কালি লেপে দেওয়ার অভিযোগও ওঠে। প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয় অর্থাৎ বিধান ভবন, সেখানে ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটেছে এবং অভিযোগের তীর বিজেপি কর্মী রাকেশ সিং ও তার দলবলের দিকে। একটি ভিডিওতে দেখা যায় যে রাকেশ সিং এবং তার দলবল বিজেপির পতাকা নিয়ে কংগ্রেসের পার্টি অফিসে প্রবেশ করে এবং কংগ্রেস যারা কর্মীরা রয়েছে তাদের অভিযোগ ইতিমধ্যে রাহুল গান্ধী তার যে ছবি সেই ছবি ছেঁড়া হয়েছে। ইতিমধ্যে রাকেশ সিং এর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে কংগ্রেস। এরপরে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে খোলা চিঠি দিয়েছেন। তাতে লেখা, আজ সকালে প্রদেশ কংগ্রেসের কার্যালয় খোলা ছিল না। চোর কাপুরুষের মতো অতর্কিতে বিধান ভবনে ঢুকে আপনার দলের সমাজ বিরোধী কর্মী ও নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে এবং কংগ্রেসের সম্পত্তি বিনষ্ট করেছে, সে বিষয়ে আপনার সুস্পষ্ট ব্যাখ্যার অপেক্ষায় থাকলাম আমরা। পাশাপাশি তিনি আরও লেখেন, এরপরেও যদি রাকেশ সিং এর বিরুদ্ধে বিজেপি ব্যবস্থা না নেয়, পুলিশ তাকে গ্রেফতার না করে, তবে রাজ্য জুড়ে কংগ্রেস কর্মীদের ক্ষোভের বহিঃপ্রকাশ কোন পর্যায়ে যাবে তা আমাদের জানা নেই। এদিন কংগ্রেস কার্যালয় থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব। দেখুন, কে কাকে পাঠিয়েছে আমি জানি না। অসভ্য বর্বর পার্টির নাম বিজেপি পার্টি। রাহুল গান্ধীকে যে ভয় পাচ্ছে এটা প্রমাণিত। চুরি করে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের সরকার তৈরি হয়েছে 2019-এ 2024-এ, সেটা আজকে মানুষ বুঝতে পারছে। তাই আজকে রাকেশ সিং এর মতো গুন্ডাদের পাঠিয়ে দিয়ে এই ঘটনা ঘটানো হলো। আর এর প্রতিবাদ আমাদের সমস্ত জেলা জুড়ে সারা রাজ্যে বিভিন্ন জায়গায় সংগঠিত হবে। 2014 সালের পর থেকে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে নির্বাচন কমিশনকে কি করে বিজেপির শাখা সংগঠনে পরিণত করে তারা ভোট জিতেছেন এবং ভোটে টিকে রয়েছেন এবং গদিতে টিকে রয়েছেন, এটা প্রমাণিত হয়ে যাওয়াতে বিজেপির এই আক্রমণ। তাই সমাজবিরোধীদের পাঠিয়ে, ওই রাকেশ সিং নামক এক সমাজবিরোধীকে পাঠিয়ে, তার সঙ্গে 20-25 জনের একটা দলকে পাঠিয়ে কংগ্রেস ভবন আক্রমণ করেছেন। ওরা বুঝতে পারছেন না, যত কংগ্রেসকে আক্রমণ করবেন তত ওদের ভোট কমবে। দেখুন, এগুলো টিম শুভেন্দুর লোক, বুঝেছেন তো। একজন অভয়ের মাকে ধাক্কা মারে, একজন প্রদেশ কংগ্রেস অফিসে এসে টায়ার পোড়ায়। এগুলোর চামড়া তুলতে আমাদের 5 মিনিটও সময় লাগবে না, আপনাকে আমি বলে দিলাম, খুব দায়িত্ব নিয়ে। অভিযুক্তের গ্রেফতারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার বার্তা প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। মোকাবেলা করবে, চিন্তার কোনো কারণ নাই।
কংগ্রেস পার্টির দপ্তরের মস্তানি আমরা মানবো না। এই তো আমরা পার্টি বলতে বলছি, কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি যারা যায় তাদেরকে বলবো পাহাড়ের ব্যবস্থা করুন, আর যে মস্তান বিজেপি এসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক। আমাদের সকলের পরিচয়। এই ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিলে কর্মসূচি নিয়েছে কংগ্রেস। এদিন এন্টালি থানার সামনেও চলে বিক্ষোভ কর্মসূচি। কলকাতার পাশাপাশি পাটনা কংগ্রেস কার্যালয়েও ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে রেশমি দাস ও খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। দেখুন, আমি জানি না এটা কোন সংস্কৃতি, মানে ভারতের এরকম ধরনের পরিস্থিতি বারবার তৈরি হচ্ছে আমরা জানি না। প্রধানমন্ত্রীকে নিয়ে কটু কথা, প্রধানমন্ত্রীর মাকে নিয়ে কটু কথা, আবার গালিগালাজ। খুব স্বাভাবিকভাবে গোটা ঘটনায় যে বিতর্ক, এবং যিনি বলছেন বা যার বিরুদ্ধে অভিযোগ তিনি আর কেউ নন, রাহুল গান্ধী। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শহরে আমাদের কলকাতায় যে ধরনের প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখানে দাঁড়িয়ে যে ধরনের ছবি দেখতে পেলাম আমরা, খুব স্বাভাবিকভাবে যে রাকেশ সিং যার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তার গ্রেপ্তার যদি না হয় তাহলে পরে অধীর বাবু যেটা বলছেন, কোনো মস্তানি মানব না, এ ধরনের পরিস্থিতি মানব না, পাল্টা এর বিরুদ্ধে গিয়ে বড়সড় পদক্ষেপ কংগ্রেসও করবে তাহলে পরের পরবর্তী সময়। এখন 26-এর নির্বাচনের আগে যদি এই ছবিগুলো বারবার কোথাও না কোথাও বারবার দেখতে থাকি তাহলে পরে আমরা সাধারণ মানুষ তারা ভীত সন্ত্রস্ত। কোথাও নির্বাচনে দাঁড়িয়ে আইন শৃঙ্খলার একটা বড় পরিস্থিতি জানিয়ে প্রশ্ন হয়তো প্রত্যেকে তুলতে পারেন। এখন খুব স্বাভাবিকভাবেই এই ছবিগুলোর সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে খোলা চিঠির জায়গাটাও আপনাদেরকে কিছুক্ষণ আগে প্রতিবেদনে দেখাচ্ছিলাম যে শুভঙ্কর সরকার কংগ্রেস সভাপতি, প্রদেশ সভাপতি, তিনি শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তাকে এই খোলা চিঠি দিয়ে একেবারে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন যে বিধান ভবনে ঢুকে সমাজবিরোধী কর্মী এবং তার নেতারা যেভাবে কংগ্রেস নেতৃত্বের ছবি নষ্ট করেছে তার বিরুদ্ধে যদি কোনো রকম ব্যবস্থা না হয় তাহলে পরে তারাও কিন্তু আন্দোলনে সামিল হবেন। শুধু তাই নয়, ক্ষোভ প্রকাশ এমন পর্যায়ে পৌঁছবে সেটা হয়তো দেখবার থাকছে আগামী সময়। জানি না আমরা এই ধরনের পরিস্থিতি, যে পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আজকে যারা উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে এই জায়গায় আলোচনা করবেন, আমি তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি যারা আপাতত স্টুডিওতে রয়েছেন এক এক করে। প্রথমেই পরিচয় করাই বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ আমাদের সঙ্গে রয়েছেন। বিমলদা স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শাহিন, আইনজীবী। শাহিন স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন ঝন্টু বড়াইক, রাজনৈতিক বিশ্লেষক। ঝন্টুদাকে স্বাগত। এবং দূরাভাষ থেকে এই মুহূর্তে প্রসূন ব্যানার্জি রয়েছেন, তৃণমূল মুখপাত্র। প্রসূনদা, আপনাকেও স্বাগত অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবে চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র, তিনিও যোগ দেবেন অনুষ্ঠানে। আমি পরবর্তী সময় তাকে অনুষ্ঠানে স্বাগত জানাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যা ছবি আমরা দেখতে পেলাম আর যা অভিযোগ এই মুহূর্তে সামনে আসছে তা অবশ্যই গুরুতর। আমি বিমলদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করি। বিমলদা, যেটা অধীরবাবুও বলছেন, কোনো মস্তানি মারবো না, দরকারে পাল্টা ঘেরাও, কিন্তু যে ছবি সামনে আসছে কলকাতার বুকে এই ধরনের ছবি কখনো দেখেছেন কি? কলকাতায় এর চেয়ে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি সব দেখা গেছে, সুতরাং সেই কলকাতায় এই ছবি দেখা যায়নি, ওই আলোচনা করার দরকার নেই। মূল ব্যাপার যেটা হয়েছে, কংগ্রেস এমন কোনো বিরাট শক্তিশালী বা গুরুত্বপূর্ণ দল নয় যে তার বিরুদ্ধে বিজেপি একেবারে প্ল্যান মাফিক আন্দোলন শুরু করবে। ওগুলো কিচ্ছু হয় না, কারণ কংগ্রেসকে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই। 3.5-4% ভোট পায়, তাকে আবার গুরুত্ব দেওয়ার কি আছে? কিন্তু বিষয়টা তো গুরুত্বপূর্ণ। গতকাল একজন রিজভি বলে একটি লোক দ্বারভাঙায় যে কুৎসিত কথাটা শুনিয়েছে, দেখো অনেক কথা তোমরা শোনাও না, পিক পিক করে শোনাও, পিক পিক করে দাও যখন কথাগুলো খারাপ হয়। ওর কথা যখন শোনাচ্ছে গোটাটাই পি করে বাচ্চা, মানে এমন কিছু বলেছে কোনো মিডিয়া ওটা শোনাচ্ছেই না। কাকে বলেছে? প্রধানমন্ত্রীকে, এবং শুধু তাই নয়, তার মাকে নিয়ে। আচ্ছা, এটা কি সংস্কৃতি? কোন দেশি সংস্কৃতি? এতে যদি মানুষের মাথায় রক্ত চড়ে যায়, সেই মানুষকে আমি দোষ দেবো কি করে? আমি নিশ্চয়ই বলবো না যে কেউ কোথাও গিয়ে ভাঙচুর করুক, কিন্তু প্রধানমন্ত্রী যাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি তার সম্পর্কে যদি এই ধরনের নোংরা ভাষা বলে, নোংরা ভাষা, দেখো একটা, আমি এখানে আসি, আমিও কিন্তু এখানে তৃণমূলের সমালোচনা করি, তীব্র, মুখ্যমন্ত্রীরও করি, বাট নেভার ইন মাই লাইফ আমি কখনো ব্যক্তিগত আক্রমণ করি না বা এমন কিছু করি না যেটা শালীনতার বাইরে। আমি কাউকে স্বৈরাচারী বললে শালীনতা লঙ্ঘন হয় না, কিন্তু কারো ব্যক্তিগত জীবন নিয়ে এইসব বললে শালীনতা লঙ্ঘন হয়। আমি সেগুলো কখনো করি না। আমার দলও চেষ্টা করে এই ধরনের কথা না বলতে। কিন্তু দেখা যাচ্ছে যে গতকাল যে ঘটনাটা ঘটেছে, এর আগে কংগ্রেসের এটা একটা কালচার। প্রধানমন্ত্রী সম্পর্কে ওদের কী কী বক্তব্য, ওদের নেতা
এই রাহুল গান্ধী কতবার বলেছেন চৌকিদার চোর হ্যাঁ, কতবার সুপ্রিম কোর্টে কানমলা খেয়ে ক্ষমা চেয়েছে, তাও আবার একই কথা বলেছে। আচ্ছা একবারও বলেনি যত মোদি সব চোর হয় কেন? সুপ্রিম কোর্ট আবার ধমকালো এসব কেন বলছেন, ক্ষমা চেয়ে নিয়ে আবার শুরু করে দিয়েছে। আচ্ছা সাভারকারকে বললো সাভারকার অমুক তুসুক, যখন সুপ্রিম কোর্ট বললো যে এই ধরনের জাতীয় নায়কদের সম্পর্কে আপনি এই ধরনের কথা বলবেন না, কড়া ব্যবস্থা নেব, ক্ষমা চায় আবার আবার শুরু করে দিল। অর্থাৎ ও যায় কোর্টে ক্ষমা চায় আবার শুরু করে দেয়। অর্থাৎ এই ধরনের নেতা যদি থাকে তার চামচেরা এরকমই হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি চামচা শব্দটা ব্যবহার করার জন্য, আমার রুচি ছিল সাইকোফ্যান্ট বলা, তো সাইকোফ্যান্টটা এরকমই হবে। ফলে এই একটা দল, যে দলে গণতন্ত্র বলে কিছু নেই, একটা পরিবার, অ্যান্ড দে আর সাইকোফ্যান্টস, তা তো এটাই হবে। আচ্ছা এই ঘটনাটা যখন আমি তাহলে এই যদি হয় তাহলে পরে এতটা ইয়ে করার কি ছিল, যেখানে দাঁড়িয়ে রাকেশ সিং এর যে ব্যক্তি মানুষের রাগ ক্ষোভকে, আজকে পাটনায় দেখেছো কি ঘটেছে? পাটনায় মানুষের রাগ কোন পর্যায়ে পৌঁছেছে? ব্যাপক গোলমাল হয়েছে পাটনাতে আজকে। মানুষের ক্ষোভ আমি সামলাবো কি করে? এবং কংগ্রেসের অনেক নেতা এগুলো কনস্ট্যান্টলি করে যাচ্ছে। যখন নরেন্দ্র মোদীর নাম প্রধানমন্ত্রী হিসেবে ডিক্লেয়ার হলো, তখন ওদেরই একজন নেতা মণিশঙ্কর আইয়ার কি বলেছিল জানো? ও চাওয়ালা আবার প্রধানমন্ত্রী হয় নাকি, সে আমাদের এআইসিসি দপ্তরের সামনে চা বেচবে। এটা কোন, মানে আপনি বলছেন এটা একটা প্রিপ্ল্যান্ড না, এর মধ্যে একটা ব্যাপার রয়েছে, দাঁড়াও বলতে দাও। সেটা হচ্ছে এক ধরনের খুব মানে আগলি এলিটিজম, অর্থাৎ রাজনীতিটা আমার পৈতৃক সম্পত্তি, প্রধানমন্ত্রী হওয়াটা আমার পৈতৃক সম্পত্তি, অন্য কেউ হলে আমার খুব কষ্ট হচ্ছে। এইটা যদি হয় সে তো, কারণ ভারতবর্ষ কিন্তু জাতিবাদের বাইরে গেছে, ভারতবর্ষ পরিবারবাদের বাইরে গেছে, ভারতবর্ষ ধীরে ধীরে আঞ্চলিকতার বাইরে যাচ্ছে, একটা নতুন ভারতবর্ষ গড়ে উঠছে। সেখানে কেউ যদি বলে আমি হচ্ছে প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী হতে পারিনি বলে আমার মাথা খারাপ হয়ে গেছে, এইটা হলে তো এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে সারাদিন কংগ্রেসের কোন নেতা বলেছিল আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি? কিচ্ছু বলেনি, বরং প্রথমের দিকে বলেছিল ও এআই ব্যবহার করা হয়েছে কি সব ইত্যাদি। আমি বলছি বিমলদা, এখন এই সব শুরু হয়েছে। আপনি যেটা বলছেন দায়ী কংগ্রেস নিজে, আমরা কোনো দায়িত্ব। অধীর বাবু যেটা বলছেন যে রাহুল গান্ধী কি বলেছেন তা জানার চেষ্টা না করে তার মন্তব্য বিকৃত করা হচ্ছে। তার অভিযোগ বিহারের ভোটের আগে উস্কানি দিয়ে অশান্ত তৈরির চেষ্টা করছে বিজেপি, এটা অভিযোগ করছেন বর্ষিয়ান কংগ্রেস নেতা। দলীয় কর্মীদেরকে বিশেষ বার্তা দিয়েছেন অধীর বাবু। আমি একটু বাইকটা শুনিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে, এবং আমরা প্যানেলও আলোচনা করবে প্রসঙ্গ। অধীর বাবুর বক্তব্য শুনুন। মোকাবেলা করবে, চিন্তার কোনো কারণ নাই। কংগ্রেস পার্টি দপ্তরের মস্তানি আমরা মানবো না। এই তো আমরা পার্টি বলছি কেউ আসুক না দেখি। রাহুল গান্ধীর আক্রমণ মুখে বিজেপি পার্টি যারা যায় তাদেরকে বলবো পাহারার ব্যবস্থা করুন, আর যে মস্তান বিজেপি এইসব করেছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার না করা পর্যন্ত কলকাতার বুকে আন্দোলন চলতে থাক। দপ্তর আমাদের সকলের পরিচয়, ওদের দপ্তর পশ্চিমবঙ্গের কংগ্রেস কর্মীদের অস্তিত্বের ঠিকানা, আমাদের পরিচয়ের ঠিকানা, আমাদের সংগ্রামের ঠিকানা, আমাদের রাজনীতির ঠিকানা। সেখানে অন্যায় করে কেউ জুলুম করবে, হামলা করবে, কংগ্রেস মানবে না, মানবে না, মানবে না। তাহলে আমরাও তাহলে বিজেপি দপ্তরে যেটা থাকবো। পশ্চিমবঙ্গে সতর্ক হতে হবে, একতরফা কিছু হবে না বাংলায়, একতরফা কিছু হবে না বাংলায়। তবে বিজেপি নেতা রাহুল সিনহা আবার যে অভিযোগটা নিয়ে এসছেন সামনে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে দাঁড়িয়ে, সেটাও শুনিয়ে রাখি, কারণ বিরতি নেব, তারপরে আমি আলোচনা আসবো। শুনুন। মৈত্রর বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় কংগ্রেস ভবনে যেটা হয়েছে, এটার মধ্যে বিজেপির কোনো হাত নেই। এটা কংগ্রেসের নিজস্ব ঘরোয়া লড়াই। কংগ্রেস সেই ঘরোয়া যে অন্তর্কলহ, বর্তমান সভাপতি আর প্রাক্তন সভাপতির দলের লড়াই, আর সেই লড়াইতেই কংগ্রেসের অফিস ভাঙচুর ইত্যাদি হয়েছে। এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই। ঘটনাচক্রে যাই হয়, তৃণমূল কংগ্রেসেরও একটা যে মোটামুটি ধারা হয়ে দাঁড়িয়েছে বিজেপির নাম দিয়ে দেওয়া, কংগ্রেসও সেই একই ধারায় বিশ্বাসী হয়ে দাঁড়িয়েছে। আমরা মনে করি যে এই হামলা কংগ্রেসের অন্তর্কলহেরই একটা নিদর্শন। বড় অভিযোগ রাহুল সিনহা তিনি সামনে নিয়ে আসে, আমি আলোচনায় যাব। তার আগে একটা দ্রুত বিরতি, সঙ্গে থাকবে। বিরলাম বিরতির পর এখন শালীনতা অশালীনতা, খুব স্বাভাবিকভাবে এই দুটো প্রসঙ্গের জায়গা আপনারাও ডিসাইড করছেন।
আর আমি যে বক্তব্যটা শোনাচ্ছিলাম রাহুল সিনহার বক্তব্য অত্যন্ত গুরুত্ব রাখা হয়তো, কারণ বড় অভিযোগ করছেন যে কংগ্রেসের অন্তর্কলহ, প্রাক্তন বনাম বর্তমান দুই সভাপতির মধ্যে এই গোষ্ঠী তার দ্বন্দ্ব, এতে বিজেপির কোনো যোগাযোগ নেই বা সংযোগও নেই, এমনটাও তিনি অভিযোগ করছেন। খুব স্বাভাবিকভাবে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী যোগ দিয়েছেন। চন্দনদাকে স্বাগত। প্রথমে চন্দনদা আপনাকে পেলে আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতাম আজকে, তবে আপনাকে আসি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যে বক্তব্য শোনাচ্ছিলাম এতে খুব স্বাভাবিকভাবে বড় অভিযোগ উঠছে বিজেপির কোনো যোগাযোগ এক্ষেত্রে নেই, এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই কংগ্রেসের, কি বলবেন? না, এটা প্রাক্তন বনাম বর্তমানের লড়াই যে ডেফিনেশন রাহুল সিনহা দিয়েছেন, আমি ওর প্রসঙ্গে যাচ্ছি না, তার কারণ ওদের প্রাক্তন বর্তমান এবং প্রাক্তন বর্তমানের যে ব্যাপক লড়াই, সেই লড়াইয়ের বহু ইতিহাস আছে, তার সাক্ষী আছে। এবং এই রাকেশ সিং, তোমাকে স্পেসিফিক্যালি বলি, অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার বলে একটি ফিল্ম হয়েছিল, ইনফ্যাক্ট মানুষের জানার প্রয়োজন, যে ফিল্মটা আমরা কেন্দ্রীয়ভাবে সারা ভারতবর্ষে নির্দেশ জারি করেছিলাম কেউ যেন বিক্ষোভ না দেখায়। ইনফ্যাক্ট আনলাইক বিজেপি, কোনো বিক্ষোভ হবে না, মানুষ বুঝবেন, সুতরাং মানুষ বুঝেছেন, রিজেক্ট করেছেন। এই রাকেশ সিংকে আমাদের বাধা দেওয়া সত্ত্বেও কোয়েস্ট মলে ভাঙচুর করবার দায়ে অভিযুক্ত, আমরা সরাসরি দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কার করার পরই যিনি বা যারা একেবারে বুকে জড়িয়ে তাকে নিয়েছেন দলে, তা নাম হলো বিজেপি এবং তার নেতৃত্বে ছিলেন এই রাহুল সিনহা। সুতরাং এখানে নতুনভাবে কিছু বলার নেই যে কংগ্রেসকে পুরনো নতুনের তো প্রশ্নই নেই। রাহুল সিনহার নেতৃত্বে তখন বিজেপি এবং রাকেশ সিং তখন সেখানে জয়েন করে। হি ইজ বেসিক্যালি আ মিসক্রিয়েন্ট। আমি বারবার এই কথাটা বলছি, তার কারণ কংগ্রেসে যখন ছিল আমরা বহু ক্ষেত্রে বহুভাবে আমরা সংযত থাকবার চেষ্টা করেছি, মানে তাকে সংযত করার চেষ্টা করেছি, হয়নি। লাস্ট অফ অল আমরা দল থেকে বহিষ্কার করেছি এবং বহিষ্কারের পরে বিজেপি এমব্রেস করেছে, তাকে নিয়েছে, সেটা বাধ্য। কিন্তু রাহুল গান্ধী সংযত নন, প্রধানমন্ত্রী এবং তার মাকে অশ্লীল ভাষায় গালি। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে তার মধ্যে ক্রাফটিং বলে তো একটি শব্দ থাকবেই। দেখো, বহু মানুষ, হাজার হাজার মানুষ 17 তারিখ থেকে শুরু, এ মাসের 1 তারিখ পর্যন্ত চলবে, প্রতিদিন রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া ব্লকের যে আন্দোলন চলছে, জনসমাগম ব্যাপক, মানুষ বিশ্বাস করছেন ভোটাধিকারে কিভাবে জালিয়াতি হচ্ছেন, প্রমাণ সাপেক্ষে তাকে বাধ্য হয়েছে বিজেপি, ইভেন তাদের একজন চিফ মুখপাত্র, সম্ভবত এই মুহূর্তে চিফ মুখপাত্র গণেশ কুমারজিকে নামিয়ে দিতে, তথাপি মানুষের ঢল থামানো যাচ্ছে না। আমি তোমাকে বিশেষভাবে বলি, সেইখানে দাঁড়িয়ে একটা ক্র্যাফট তৈরি করে দেওয়া, শোনো মনোময়, আজকে সেখানে দাঁড়িয়ে একটা ক্র্যাফট তৈরি করে দেওয়া, কারোর মধ্যে একটা সম্ভাবনার বীজ বুনে সারা ভারতবর্ষে একটা আন্দোলন করা, বিজেপির বিরুদ্ধে বা কংগ্রেসের বিরুদ্ধে বা মারামারি করা, ইনফ্যাক্ট যেটা ঘটছে লড়াই করা, সেটার একটা বহিঃপ্রকাশ কলকাতাতেও ঘটেছে। এটার অর্থ এই যে দুর্বৃত্তায়নের রাজনীতি যখন রাজনীতিকরা ভয় পান, খুব স্বাভাবিক অর্থে বিজেপি এর আগেও সে ঘটনাগুলো ঘটিয়েছে, একেবারে গোধরা থেকে দেখতে পারো। আলটিমেটলি সেই ঘটনার যে ফল, সেই ফলটা বোঝা যাচ্ছে, রাহুলের নেতৃত্বকে ভয় পাচ্ছে বিজেপি। বিহার থেকে সারা ভারতবর্ষে আন্দোলন ছড়িয়ে পড়বে, স্বাভাবিক অর্থে যেটা ঘটা সেটাই ঘটছে। আজকে রাহুল সিনহার বক্তব্য আমি এখানে শেষ করি। রাহুল সিনহার বক্তব্য আমি বারবার বলছি, ওকে নীলকণ্ঠের মতো পান করতে হচ্ছে যে রাহুল সিনহা তার নেতৃত্বে কংগ্রেস থেকে বহিষ্কৃত দুর্বৃত্ত রাকেশ সিং, তাকে দলে নিয়েছেন, আজকে সাফাই গাইতে হচ্ছে এই রাহুল সিনহা। এতক্ষণ কংগ্রেসের নেতা বলে গেল, একবারও কিন্তু বলল না যে এই মন্তব্যটা করেছে অপরাধ করেছে। একজনকে, তার মাকে নিয়ে এই ধরনের কথা বলা যায় না। তাহলে আমি ধরে নিচ্ছি এখান থেকে, দিস ইজ দ্য কালচার অফ কংগ্রেস হুইচ ইজ নার্চার্ড বাই দিস পার্টি, যারা অ্যাবসলিউটলি একটা পরিবারের কাছে কৃতদাস হয়ে আছে, তারা পরিবারের কাছে কৃতদাস হোক, আমাদের কোনো পরিবারের কাছে কৃতদাস হতে হয় না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই ধরনের কথা বললে মানুষের একদম পরিষ্কার। আর বিহারে 3.5 জন লোক নিয়ে মিছিল হচ্ছে, করুক, বিহারে কি করে আমি কিছু বলি। ইন্টারেস্টিং। India wins freedom
ডিসকভারি অফ ইন্ডিয়া কংগ্রেসের লেখা ভাষা শিক্ষা অন্তত বিজেপির কাছ থেকে মানাবে না, কারণ এদেরও মনে রাখতে হবে দিল্লিতে দাঁড়িয়ে প্রাক্তন এক মন্ত্রী এবং এই মুহূর্তে প্রচ্ছন্নে মদতদাতা একজন এমপি ডায়মন্ড হারবার নিয়ে কদিন আগে কথা বলেছেন, তত্ত্ব দিয়েছেন, তার ওই গলি মারো ড্যাশ এই জায়গাটা ভারতবর্ষ জানে কিভাবে বিজেপির কালচার পরিবর্তিত হয়। আর একটা কথা বলি, আরো একটা কথা বলি, আজকে নিন্দনীয় ঘটনা যেটা সেকেন্ড বিমল দা, আমি এখানে শেষ করছি, আমি এখানে শেষ করছি। ইন্টারেস্টিং ব্যাপার, আমি ভাষা নিয়ে বলছি, ভাষার তাত্ত্বিকতা নিয়ে বলছি, আপনি এটা বুঝুন। আমি এখানে শেষ করছি। আলটিমেটলি আমি বিশেষভাবে এই কথাটা কেন বলি, আজকে তুমি যে অবস্থাতে দাঁড়িয়ে বিজেপি আজকের প্রতিবাদ করছে, আমরা বারবার বলছি এই ধরনের প্রধানমন্ত্রী মানে প্রধানমন্ত্রী, ঠিক তেমনভাবে বিরোধী দলনেতা মানে বিরোধী দলনেতা, সম্মান সকলেরই প্রাপ্য। কিন্তু আমি বারবার একটা কথা বলি যে আজকে প্রধানমন্ত্রীর এই ঘটনাকে ঘিরে কোন সময়টাকে দেখো, সোমবার পাটনাতে এক বিপুল জনসমাবেশ আছে এবং ওটা শেষ হবে সেদিন। আর বিহারের সরকার এবং তার দোসর বিজেপি বুঝে গেছে যে ভোট চুরি কোথায় অবস্থাতে পৌঁছেছে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম, মানে আপনারা যেটা বলছেন বা যেভাবে বলবার চেষ্টা করছেন, কিন্তু তার মানে তো এটা মিথ্যে হয়ে গেল না যে প্রধানমন্ত্রী এবং তার মাকে অশ্লীল ভাষা এবং গালিগালাজ দেওয়া হয়েছে। বেশ বেশ বেশ, ইন্দিরা গান্ধী সম্পর্কে কি বলেছিলেন বার করলে ভালো লাগবে তো, কংগ্রেসের নেতাদের পোল খুললে ভালো লাগবে। তাড়িয়ে দেওয়া হয়েছে, আরে হাটে হাঁড়ি আগে কংগ্রেস থেকে বার করে দেওয়া হয়েছিল। আরএসএস এর সাথে মাথাইয়ের সম্পর্ক, আরএসএস এর সাথে আমি বলছি 26-এর নির্বাচন আসছে। আচ্ছা চন্দনদার কথা ধরে আমি বলি, আমি যে জায়গায় ডেফিনেটলি আসবো, প্লিজ প্লিজ প্লিজ, বেশ 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 বেশ, আজকে তো এই ছবিটা ডেফিনেটলি গুরুত্ব রাখে, কারণ আমাকে গুরুত্ব তাৎপর্য বোঝবার জন্য আমি আরো একটা অশ্লীল যে ধরনের ভাষার প্রয়োগ, আমি জানি না এই বিষয়গুলো নিয়ে কি বলবেন, যে একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখুন, এটা নিদান দিচ্ছেন একজন সাংসদ, তার নাম মহুয়া মৈত্র। আমি জানি না এটাতে কিভাবে অপোজ করবেন চন্দন দ্বারা, এখনো পর্যন্ত কোনো আমি বার্তা পাইনি যে কেউ এ বিষয়ে কিছু বলেছেন বলে। তবে আমি একটু বার্তাটা শোনাই, কি বলেছেন সাংসদ, কেন বলতে হলো তাকে, শুনুন। প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? আমাকে তো তাৎপর্য খুঁজতেই হবে, প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী। আমি ঝন্টুদা আপনার কাছে একটু তাৎপর্য শুনবার চেষ্টা করবো, সংক্ষেপে হয়তো শুনতে হবে কারণ অনেক বক্তা রয়েছেন। ঝন্টুদা। না, আমি দেখছিলাম হীরেন মুখোপাধ্যায়, এনসি চ্যাটার্জি, আচার্য কৃপালনী, অটল বিহারী বাজপেয়ী, জওহরলাল নেহেরু এবং অগণিত এমন রাজনীতিবিদদের সেই কথা শোনার জন্য নাকি একটা সময় আমার বাবাদের কাছে শুনতাম যে মানুষ মুগ্ধ হয়ে পড়ে থাকতো। এমনকি সাংবাদিক শঙ্কর ঘোষের একটা আত্মজীবনীতে পড়ছিলাম যে পণ্ডিত জওহরলাল নেহেরু বক্তব্য দিতে গেলে তার নাক ফুলে যেত, চোখ লাল হয়ে যেত, জনগণের মাঝখানে দিকে ঝাঁপিয়ে পড়তেন তিনি, কিন্তু কোনোদিনও কাউকে ডাইনি, কাউকে ছোট করা, এই যেমন ঠিক এখন দেখবে যতই বলো এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকে শুনি ডাইনি বলে, এই কথাগুলো তারা কিন্তু ব্যবহার করতে হয়নি। কেন? কারণ মনোময়, যখন মানুষের যুক্তি শেষ হয়ে যায় না, যখন যুক্তির অভাব পড়ে,
যুক্তির ঘাটতি পড়ে তখন আমরা এই রাজনীতিবিদদের গ্যালারি শোটা দেখতে পারি এবং আমরা ওই প্রমোদ দাশগুপ্ত, অনিল বসু কিংবা আমাদের শ্যামল চক্রবর্তীদের কথা বারবার বলি, কিন্তু এখন যে এই উদাহরণগুলো সর্বত্র, প্রমোদ দাশগুপ্তরা সমাজে এমনভাবে রাজনীতিবিদদের মধ্যে ছড়িয়ে গেছে, যে দলই হোক, দেখো এই যে দলের যেই হোক, যে কোনো পলিটিশিয়ানকে, দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা রাজ্যের মুখ্যমন্ত্রী, যাকেই বলুক, দল যদি একদম ইনস্ট্যান্ট একটা ব্যবস্থা নেয়, যেমন ঠিক কিছুদিন আগে আমরা অনুব্রতকে নিয়ে প্রশ্নটা করছিলাম, কোনো ব্যবস্থা না নিয়ে তাকে যখন পুরস্কৃত করা হয় না, তখন এই ফ্রিঞ্জ এলিমেন্টগুলো পলিটিক্সে তারা মাথাচাড়া দিয়ে উঠতে থাকে। আর তার রিয়াকশন হিসেবে যদি কোনো একটা পার্টির অফিস ভাঙে, তা আমি তো বলবো রাজ্য সরকারটা করছে কি। একটা যে কোনো দলের পার্টির অফিস, আর্টিকেল 19, স্যার বলবেন, এখানে পলিটিক্যাল সায়েন্সের অনেক আছে, 19(1) A, 19(1) B, এই পলিটিক্যাল পার্টিগুলো তো সেই ধারার মধ্যেই থাকে। একটা রাজ্যে একটি পলিটিক্যাল পার্টি, রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি, তারা মাওবাদীও নয়, শতাব্দী প্রাচীন দল, সেখানে ঢুকে গিয়ে কোনো ভাঙচুর স্পেশালিস্ট গিয়ে ভেঙে দিল, সে যে দলেরই হোক না কেন, সে তো আলটিমেটলি ক্রিমিনাল। রাজ্য কি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? আখিরে তো ল অ্যান্ড অর্ডারটা তাদের। সার্বিকভাবে একটি দল জনগণের মাঝখানে একটি পলিটিক্যাল পার্টির নেতাকে, সে যে পোস্টেই থাক না কেন, সে পঞ্চায়েতের প্রধান হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারেন, তাকে এত অশ্লীল ল্যাঙ্গুয়েজে কথা বললেন, তারপরে সেই দলটি তাকে সাসপেন্ড বা তার বিরুদ্ধে ন্যূনতম একটা ব্যবস্থা, এমনকি তাকে ভৎসনাদ করা, এটাও করলো না। এবং তার প্রতিক্রিয়ায় আমরা যখন দেখলাম একটি দলের পার্টির অফিস এইভাবে ভেঙে মুখে কালো লাগাচ্ছে, এটা কি খুব শোভনীয়? আচ্ছা বলো তো, মাল্টি পার্টি ডেমোক্রেসিতে আমরা নাকি পৃথিবীর সবচেয়ে বড় ডেমোক্রেটিক স্ট্রাকচারে থাকি, আমাদের সংবিধান ডেমোক্রেসির কথা বলে। কি অবস্থা তুমি ভাবতে পারো? আমি দুপুর থেকে দেখছিলাম যে পার্টির অফিসে ঢুকে প্রকাশ্যে কালি মাখছে। একদম একদম, এটা কি ঠিক? একদমই, এটাই তো বড় বিষয়। অধীর বাবু বললেন ঘর সামলান, দেখে নিব, চমকাবো, ধমকাবো, এটার বিপরীতে কি হতে পারে তুমি ভাবো? আমি এটাই প্রশ্ন করছিলাম ঝন্টুদা, খুব গুরুত্ব রাখে আপনার এই বক্তব্য। একদম, আমি আসবো, কারণ আলোচনায় প্রসূনদার কাছে আমাকে আসতে হবে এই জায়গা থেকে দাঁড়িয়ে। তার আগে আমাকে আরো একটা বিরতি নিতে হচ্ছে, বিরতির পর দ্রুত ফিরবো, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, সময় নষ্ট করবো না, সরাসরি প্রসূনদার কাছে আসবো। প্রসূন ব্যানার্জি, তৃণমূল মুখপাত্র, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসূনদা, আমার প্রশ্ন হচ্ছে, একটা শালীনতার জায়গা থাকে, মানে আমি বলছি কখনো প্রধানমন্ত্রী তো কখনো স্বরাষ্ট্রমন্ত্রী, দেশে তাদের মানে যেভাবে যে ধরনের ভাষা তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হচ্ছে, এটা কোথাও না কোথাও গিয়ে তো অসম্মান এবং শালীনতার মাত্রা একেবারে ছাড়িয়ে যাচ্ছে। সাংসদরা করছেন এগুলো, এটা কি ঠিক কোনোভাবে? আপনি কোনটার বিষয়ে সুনির্দিষ্টভাবে বলতে চাইছেন, মানে মাননীয় প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী, কোন বিভাগ? আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী বলুন, যেহেতু আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীতে এসেছি, প্রধানমন্ত্রী প্রথমে বলেছিলাম, বলুন আপনি। বহুয়া বৈত্র নিয়ে আমি আলোচনা করছি। দেখুন, আমাদের দলের অত্যন্ত সম্মানীয় সাংসদ এবং লোকসভায় যিনি সবসময় খুব স্পষ্ট এবং ধারালো বক্তব্য রাখেন, তিনি আমাদের কৃষ্ণনগরের সাংসদ মাননীয়া বহুয়া মৈত্র আজকে কিছু পার্টিনেন্ট প্রশ্ন সাহসের সঙ্গে জিজ্ঞেস করেছেন। কি জিজ্ঞেস করেছেন? আপনারা একটা আইসোলেটেড ওয়ার্ড বা সেন্টেন্সের উপরে ফোকাস করে বিজেপি যেটা চেষ্টা করছে, বিজেপির ন্যারেটিভ যেটা থাকে, যে বক্তব্যটাকে বিকৃত করার চেষ্টা করছে। ওনার পুরো বক্তব্যটা আপনি শোনাচ্ছেন এই মুহূর্তে। পুরো বক্তব্যটার মধ্যে যেটা রয়েছে সেটা প্রথম হচ্ছে যে সীমান্তে অনুপ্রবেশ রুখতে অমিত শাহ অ্যাজ এ হোম মিনিস্টার ইজ অ্যান আটার ফেলিওর। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিছু কনসার্ন এক্সপ্রেস করেছেন যে অন্য দেশ থেকে, অন্য জায়গা থেকে লোক এসে এরকম করছেন। উনি যে সংসদীয় ক্ষেত্রের মাননীয় সাংসদ, সিনিয়র সাংসদ, এবং লোকসভাতে শুধুমাত্র নিজের সংসদীয় কেন্দ্র নয়, গোটা ভারতবর্ষেরই একজন অন্যতম প্রতিবাদী মুখ উনি সংসদে। উনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই যে অনুপ্রবেশ ঘটছে, এই অনুপ্রবেশ ঠেকাতে অমিত শাহ অ্যাজ এ হোম মিনিস্টার ইজ অ্যাকাউন্টেবল অ্যান্ড হি হ্যাজ ফেইলড। আচ্ছা, যে পার্টিকুলার দুটি শব্দ বন্ধের উপরে আপনি
বা বিজেপি যেটাকে ন্যারেটিভে ব্যবহার করার চেষ্টা করছে সেটি রূপকার্থে ব্যবহার করা হয়েছে। উনি একজন যথেষ্ট সিনিয়র রেসপন্সিবল সাংসদ, উনি কখনোই কোনো আনপার্লামেন্টারি কথা বলেন না। মানে আপনি কি শুনেছেন বক্তব্যটা স্যার? আপনি একবার শোনান। আমি আরেকবার শোনাই, শুনুন। শুনুন। আপনি শুনুন স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। তা আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্র মন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে, ভাই তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? স্যার আপনি যে ব্যাখ্যাগুলো দিচ্ছিলেন আপনি ডেফিনেটলি শুনলেন। স্বরাষ্ট্রমন্ত্রীর মাথা কেটে প্রধানমন্ত্রীর টেবিলে রাখার নিদান দিচ্ছেন, এটা তো স্পষ্টভাবে শুনলেন আপনি। আমি আগেও বললাম আপনাকে যে উনি একজন অত্যন্ত দায়িত্বশীল এবং সিনিয়র সাংসদ। উনি জানেন যে পার্লামেন্টে বা পার্লামেন্টের বাইরে হাউ টু এক্সপ্রেস দ্য কনসার্ন। উনি একটি বৃহৎ কনসার্ন এক্সপ্রেস করেছেন। হোয়াট এভার দায়িত্ব জ্ঞান আপনি বলছেন, এটা কি দায়িত্ব জ্ঞান? মানে একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নামে এটা বলা হবে, একজন সাংসদ বলতে পারেন? না, শুনুন, আপনি যেভাবে কথাটাকে ব্যাখ্যা করছেন, টু দ্য বেস্ট অফ মাই আন্ডারস্ট্যান্ডিং, মাননীয় সাংসদের সাথে আমার কথা হয়নি, আই এম কোয়াইট শিওর যে উনি এটাকে ডেফিনেটলি এক্সপ্লেন করে দেবেন। আমার যেটা আপনি শোনালেন আমি শুনেছি, আমার উপলব্ধিটা আমি বলছি যে এখানে কেউ স্বরাষ্ট্রমন্ত্রী, যে আপনি যে কথাটা বলছেন সেটা একদম রূপকার্থে এইভাবেই আমি বলছি। আমার যেটা মনে হয়েছে যে যখন একটা ডিপার্টমেন্ট বা একটা ইনস্টিটিউশন ফেল করে, তখন দেখবেন ইংরেজিতে একটা প্রতিশব্দ ব্যবহার করা হয় which is called head rolling. Head rolling does not mean মাথা গড়াগড়ি খাওয়া। হেড রোলিং মানে হচ্ছে চেঞ্জ অফ গার্ডস, মানে তার রিপ্লেসমেন্ট জরুরি হয়, তার পরিবর্তন জরুরি হয়, তার ব্যর্থতার কারণ দায় নিয়ে তাকে সরে যেতে হয়। বলা হয় না যে প্রশাসনে এটা ফেল করেছে, এবারে কিন্তু হেড রোলিং হবে, তার মানে কি প্রশাসনের প্রত্যেকের মাথা কেটে ফেলা হবে? না, সেটা বলা হয় না। আচ্ছা, এটা বাংলা প্রতিশব্দ যদি ধরেন তাহলে টাইম হ্যাজ কাম, যেখানে এই ব্যর্থতার দায় নিয়ে অমিত শাহকে সরিয়ে দেওয়া উচিত, রাদার দ্যান পয়েন্টিং ফিঙ্গার্স যে এইটার জন্য হচ্ছে ওটার জন্য হচ্ছে। সাংসদ আপনি যা বললেন স্যার আমি যা বুঝলাম, উনি কখনোই কোনো আনপার্লামেন্টারি কথা বলেননি। আচ্ছা, আপনার মনে হচ্ছে এটা আনপার্লামেন্টারি নয়, ব্যাখ্যা অন্যভাবে হচ্ছে। বিমলদা থেকে ছোট্ট করে এই জায়গায় উত্তরটা নিয়ে নিই, কারণ শাইনের কাছে আসবো আমি, অনেকক্ষণ শাইন বসে রয়েছে। যে শব্দগুলো ইংরেজিতে যা বাংলা করলে যে তার মানেগুলো বদলে যায়, সেটা অন্তত মহুয়া মৈত্রর জানা উচিত ছিল। হেড রোলিং কথাটা ইংরেজিতে যা সব মানে দাঁড়ায়, বাংলায় মাথা কেটে টেবিলের ওপর রাখুন তার মানে এই নয়। আমি অল্প স্বল্প ইংরেজি বুঝি, বিরাট ইংরেজি বুঝি দাবি করতে পারি না, কিন্তু তাতে আমি বুঝি কেউ যদি বলে ওর মাথাটা কেটে টেবিলে রাখো, এটা এক ধরনের ক্রিমিনাল অফেন্স, তাকে অ্যারেস্ট করা উচিত। আর ইনি সেই সাংসদ যার একবার মেম্বারশিপ চলে গিয়েছিল কারণ নিজের সব পাসওয়ার্ডগুলো অপরকে দিয়ে দিয়েছিলেন। সুতরাং এনাদের সম্পর্কে যত কম কথা যায় বলা যায় ভালো। আর এই ধরনের লেমস এক্সকিউজ দিলে আর যাই হোক দলের সম্মান করা বাড়ে না। অবশ্য কাকে নিয়ে বলবো, যাদের সম্মান নেই তার সম্মান নিয়ে কি বলবো আমি? সুতরাং বলে যাও, পাবলিক তো দেখছে, এবং আইন যা ব্যবস্থা নেওয়ার নেবে। আচ্ছা, আইন, শাহিনের কাছে ঠিক এই জায়গায় আসবো। আইন হিসেবে শাহিন কি মনে করা হয় এই ধরনের মন্তব্য আসবার পর? একজন সাংসদ বলছে অবশ্যই ক্রিমিনাল অফেন্স, অবশ্যই, মানে এতে কোনো ইয়ে নেই। ভাষাগুলো অনেক মানে হিসেব মতো বলতে পারো এখানে সব দলেরই প্রতিনিধি আছে, কিন্তু হিসেব মতো ভাষা সন্ত্রাস চলছে এখন যে অবস্থা। এই একটু আগে ঝন্টুদা যেগুলো বলছিল না, যে আগে আমরা মানে যারা বক্তা হতেন তাদের বক্তব্য শোনার জন্য 1-2 ঘন্টা ধরে অপেক্ষা করতাম। এরকম বক্তব্য হলে 1-2 ঘন্টা কেন অপেক্ষাই করবে না।
তুমি তো আমি যদি আজকে ধরি, শোনো, শুধু তো একা কোনো একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করে কোনো লাভ নেই। তবে এগুলো কিন্তু শুরু হয়েছিল অনেক আগে থাকতে, যখন জওহরলাল নেহরুকে নিয়ে অনেক বাজে কথা বলা হতো, রাহুল গান্ধীকে পাপ্পু বলতো বিজেপিরা, তারপরে প্রধানমন্ত্রী নিজে বলতেন যে আমি জৈবিকভাবে জন্ম নই, এবং এবার যদি তাকে নিয়ে যদি তার মানে মাকে নিয়ে বলে তাহলে তার রাগ হওয়ার কথা নয়। আমি যদি নিজে বলি যে সে আমার মা নয়, আমি জৈবিকভাবে নয়, আমাকে ঈশ্বর পাঠিয়েছে, দিয়ে যদি আমার মানে এই খাতায় কলমে যে আমার মা আছে তাকে নিয়ে যদি গালাগাল করে তাহলে তো আমার সেই জায়গাটা আসে না। তবুও রুচির একটা থাকা উচিত। এখানে প্রফেসর স্যার বসে রয়েছেন, দুজনই প্রফেসর, আর কংগ্রেসের যিনি আছেন তিনি তো অনেক ভালো কথা বলেন। এই মহামৈত্র দেবীর কথায় আসি, তিনি যেটা বলেছেন অন্যভাবে বলা যেত। অনেক উচ্চ শিক্ষিত লোক, বিদেশে পড়াশোনা করেছেন, ভালো ভালো জায়গা থেকে করেছেন, এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন। তো এগুলো করা উচিত না। অনেক মানে যিনি প্রসূনবাবু বসেছেন উনি আমি সম্ভবত জানি মালদার এসপি ছিলেন। তো এই ভাষাগুলো যদি আজকে তো ভালো জানবেন, হ্যাঁ, তো আশা করি মানে প্রসূনবাবু যদি আজকে কোনো একটা রাজনৈতিক দলের, আমরাও কোনো না কোনো রাজনৈতিক দলের হয়তো সমর্থক, কিন্তু এই ভাষাগুলো কোনোভাবে সমর্থনযোগ্য নয়। এবার যদি আমার বিমল দাও যদি করে, যদি কিছুদিন আগে বলেছিল, যেটা ঝন্টুদা বললো না, দেশকে গাদ্দারও গলি মারো সালকো, এটাও কিন্তু অফেন্স। তো এই টাইপের কথা আমরা অনেকবারই বলতে শুনি। যে প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের আমাদের ছিলেন, মনমোহন সিংজি ছিলেন, তো তাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল, যেটা যিনি একজন মানে তার হয়তো শিক্ষাগত যোগ্যতা বিজেপির এখন বর্তমানে কোনো নেতাকে আশা করি পাওয়া যাবে না। তো এইসব ভাষা সন্ত্রাস যত কম হয় ততই ভালো। কোথায় কমছে? তো ভাষা সন্ত্রাস বাড়ছে, আর ভাষা সন্ত্রাস এগুলো এবার রাজনৈতিক দলের দায়িত্ব। আসছি আমি বিমল দাস, একটা লাইন বলি। মনমোহন সিং সম্পর্কে একটা খুব ক্রেডিবল বলছি না, একটা খুব চালু সমালোচনা ছিল মৌনমোহন। আচ্ছা, মৌনমোহন কাউকে বলা স্ল্যাং ইউজ করা? আমি তো আবার বলছি, সমালোচনা হতেই পারে, গণতন্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে সমালোচনা। কেউ যদি প্রধানমন্ত্রী সমালোচনা করে, স্বরাষ্ট্রমন্ত্রী সমালোচনা করে, তার লিমিটের মধ্যে একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমার কোথাও কোনো আপত্তি নেই। কিন্তু এই ধরনের শব্দ প্রয়োগ কেন, গলা কেটে রেখে দাও, অমুক করো, তুসুক করো, তার মা বাপ তুলে গালি দাও, নাম করে বলছো। অনুরাগ ঠাকুর আপনাদের কেন্দ্রীয় মন্ত্রী, সে তো বলেছে দেশকে গাদ্দারও গলি মারা সালক, ও বলার কি? আরে প্রশাসন আছে, আইন আছে, কোড আছে, সেই ব্যবস্থা নেবে। তার আপনার সমালোচনা করবে না? মহামৈত্র ঠিক কথা বলেছে, সমালোচনা করবে না। যদি কথা বলেন এই লজিক হলো তো মুশকিল, তাহলে তো সবাই যেটার মতো দায়িত্বটা কে নেবে? মানে এই ঘটনাকে বন্ধ করবার জন্য দায়িত্ব বা প্রয়াসটা কার থাকা উচিত? দেশকে গদ্দার ঝন্টুদা বলেছে রাজ্য সরকারের ডেফিনেটলি প্রয়াস থাকা উচিত। আমি আসছি, দেশের গদ্দারকে শাস্তি দেওয়ার কথা বলেছে। একটা বিরতি আমাকে নিতে হবে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর। একদিকে ভাষার সন্ত্রাস জানিয়ে তীব্র, খুব স্বাভাবিকভাবে প্রতিবাদের জায়গা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক, এবং তার পাল্টা আরও এক, এই ধরনের মন্তব্যে বারবার পরিস্থিতি উত্তপ্ত জায়গায় যাচ্ছে। এখন ইন দ্য মিন টাইম এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও কোথাও না কোথাও এই টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে বার্তাটা ফের আরও একবার হয়তো রেখেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়তো, যে ভোট বা বাংলায় বিধানসভা নির্বাচনের আগে ফের তৎপরতা ইডি সিবিআই এর, এই তৎপরতা নিয়ে তিনি তার প্রসঙ্গক্রমে উত্থাপন করেছেন। এখন অনেকেই বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন তার 72 ঘন্টার মধ্যে জীবন কৃষ্ণ সাহা। মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরবর্তী দিনেই অতীন ঘোষ তাকে জেরা। এখন এই ঘটনায় আজকে অতীন ঘোষের বাড়িতে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দীর্ঘক্ষণ। এবং আপনারা জানেন ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডে যে অভিযোগ সামনে এসেছিল তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই জিজ্ঞাসাবাদ, তার শেষে ঠিক কি জানিয়েছেন অতীন ঘোষটা শোনাই, তার পরবর্তীতে আমি আসবো আলোচনায়। কে কি বলছেন শুনবো আমরা, শুনুন অতীনবাবুর বক্তব্য। আমার বাড়িতে সিবিআই এসছে, এর জন্য আমার কোনো খেদ নেই, কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন। ১৬ বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কেউ কোনোদিন আঙুল তুলতে পারিনি। রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আরজিকরের রোগী পরিষেবা নিয়ে, এবং আমার কার্যকর সীমিত ছিল। রোগী কল্যাণ সমিতির বছরে ৩-৪টে মিটিং হতো, সে আরজিকরে আমার কোনো ভূমিকা ছিল না। সে অনেকটা জানেন, আমার দল থেকে বলবে। তবে ওরা আমাকে প্রশ্ন করেছেন, এরকম আমাদের আরও অনেক জনপ্রতিনিধি এই কমিটির মেম্বার ছিল, আর তাদের কাছেও নিশ্চয়ই করবেন কিনা জানি না। যে কোনো উদ্দেশ্যই থাকুক আমি তাতে কিছু মনে করি না, এই কারণ আমি জানি যে আমার এখানে কোনো ভূমিকা নেই। 15 বছর ধরে কলকাতা পুর নিগমের হেলথ সামলাচ্ছি, আমার বিরুদ্ধে কখনো কেউ কোনো আঙুল তুলতে পারেনি, একেবারে স্পষ্ট বক্তব্য এই জায়গা থেকে দাঁড়িয়ে অতীনবাবু তিনি রেখেছেন। আমি প্রসূনদাকে দিয়ে শুরু করবার চেষ্টা করব ঠিক এই জায়গা থেকে। প্রসূনদা,
যে ঘটনা ঘটছে, মানে একদিকে দাঁড়িয়ে আর্থিক তদন্ত তো ডেফিনেটলি রয়েছে, কিন্তু এদিকে দাঁড়িয়ে আবার রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্বরা যা অভিযোগ বারবার করছে যে সক্রিয়তা এজেন্সি, এক্ষেত্রে দাঁড়িয়েও কি ছবি আপনার মনে হচ্ছে আজকের এই জিজ্ঞাসাবাদ? হ্যাঁ, দেখুন, এই মুহূর্তে সিবিআই, ইডি এবং ইসিআই এনডিএ জোটের অবিচ্ছেদ্য অংশ। ভোট আসছে, বিজেপির প্রচার শুরু করার একটা চেষ্টা করছে, একটু নিজার রেসপন্স হচ্ছে। সিবিআই ডোর টু ডোর ক্যাম্পেইনে বেরিয়ে পড়েছে। এই অতীনবাবুর বাড়িতে যাওয়া, অতীনবাবু ঠিকই বলেছেন, উনি দীর্ঘদিন ধরে দায়িত্বের সাথে, নিজের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। সত্যি আজ পর্যন্ত কেউ ওনার দিকে কোনো আওয়াজ তুলতে পারেনি। আপনারা কখন ওনাকে নিয়ে কোনো কথা বলার স্কোপ পাননি। এই ডোর টু ডোর ক্যাম্পেইনে তৃণমূল কংগ্রেসের যারা পদাধিকারী আছেন, যারা প্রতিবাদী মুখ আছেন, তাদের বাড়িতে বাড়িতে সিবিআই, ইডি যাবে। এসআইআর এর নাম করে ইনিমারেশন ফর্ম করতে ইসিআইও লোক পাঠাবে। এটা হচ্ছে পার্ট অফ দ্য ভোট ক্যাম্পেইন। এদের এজেন্সিগুলোকে এখন লাগানো হয়েছে ভোটের প্রচারে। আচ্ছা, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা আইনি লড়াই করতে জানি, এত বছর ধরে লড়ে আসছি, তো আমরা জানি কিভাবে আইনি পথে মোকাবিলা করতে হবে। চলুন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনাই, ঝন্টুদার কাছে আসবেন পরবর্তীতে। কি বলেছিলেন টিএমসিবি প্রতিষ্ঠা দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়, আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না, কোনো পলিটিক্যাল পার্টি করতো না। তো কেন্দ্রীয় এজেন্সিও পলিটিক্যাল পার্টি করে হয়তো বলতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঝন্টুদা, না, আমি তো দীর্ঘদিনের প্রবীণ পলিটিশিয়ান দেখেছে তো এই সিবিআইকে তো তোতাবাকি বলেছিল বিচার ব্যবস্থা, তখন কংগ্রেস সরকার ছিল, এখন বিজেপি আছে। আমার প্রশ্নটা হচ্ছে কনক্লুশনটা কোথায়? ইডি সিবিআইয়ের যে আমরা ডেটা বেসগুলো দেখি, 1% নিচে এদের, অলমোস্ট কাছে পিঠে এদের পারফরমেন্স। আমার কথাটা হলো ইডি সিবিআই এ রাজ্যে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কত প্রতিদিন সন্ধ্যার পর সন্ধ্যা, বাঙালি রসুন সন্ধ্যা, রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যায় কত আলোচনা করেছি, তোমার সাথে করেছি, এখানে জব প্যানেলিস্ট প্রত্যেকেই। কিন্তু আলটিমেটলি দিনান্তে ইডি সিবিআই কি করেছে, কি অশ্বডিম্বটা ইয়ে করেছে? মুখ্যমন্ত্রীর কথাটা তার পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে তিনি বলেছেন। আমরা সাধারণ মানুষ, আমাদের তো একটাই প্রশ্ন, ইডি সিবিআই হঠাৎ করে সক্রিয় হয়ে আবার হঠাৎ করে শীত ঘুমে যায় কেন? কেন যায় মনোময়? আচ্ছা, লিপস অ্যান্ড বাউন্স, কালীঘাটের কাকুর কোকিল কণ্ঠ, আমরা কত আলোচনা করলাম, কোথায় গেল বলো তো এগুলো? কোথায় গেল? সম্পত্তি অ্যাটাচমেন্ট, 7,500 সম্পত্তির ডিটেলস। তারপরে এই ইডিতেও জাস্টিস সিনহার এজলাসে রিপোর্ট জমা করতে গিয়ে তার অ্যাকাউন্ট নম্বর নাকি খুঁজে পাই। মানে একজন এমপি, হাইস্ট ল মেকার, তার অ্যাকাউন্ট নম্বর নেই। মানে একজন ঝাড়ুদারেরও আজকাল অ্যাকাউন্ট নম্বর না থাকলে তার ডেলি পেটা জমা পড়ে না। প্রশ্নটা হচ্ছে, মুখ্যমন্ত্রী তার রাজনীতিক লড়াই থেকে টার্গেট করেছেন, কালকে তিনি কেন্দ্রের প্রধানমন্ত্রী হলে তার নেতৃত্বে সিবিআই একই ভূমিকা নেবেন। এই জায়গায় দাঁড়িয়ে আজকে অতীনবাবুর বাড়িতে যে যাচ্ছেন, আমরা দুদিন পরে দেখবো অতীনবাবুর বাড়িতে গিয়ে কি হলো না হলো, কি যে খুঁজলো। আরজি করের এই তদন্তে 5 জনের নামে শীট গঠন হয়ে গেছে। আরজি করের 14 অগস্ট রাত দখলের মাঝখানে যে ভাঙচুর হলো, একটা ফ্রিঞ্জ এলিমেন্ট গুলো বারবার বলছে আমরা সেমিনার হলে চল, পরিষ্কার বোঝা যাচ্ছিল এভিডেন্স গুলোকে ট্যাম্পার করতে গেছে ওই বাহিনী, এবং প্রকাশ্যে বিরোধীরা বলেছিল অতীনবাবুর নাকি বাহিনী। বুঝলাম। তারপরে এতদিন লাগলো কেন? এতদিন কেন লাগলো? ওই জায়গায় বড় প্রশ্ন একেবারে। বিমলদা কি বলবেন? সত্যি বড় প্রশ্নের জায়গা। একটা কথা বলি, আমি সিবিআই এর প্রতিনিধি নই, সিবিআই আমাকে এখানে পাঠায়নি তাদের হয়ে বলতে। ন্যাচারালি আমি সিবিআই নিয়ে কিছু বলবো না। সিবিআই যদি কোথাও ভুল করে তার সমালোচনা হতেই পারে, সমালোচনা, গণতান্ত্রিক সমাজে সমালোচনা হবে না তো কি হবে? সুতরাং তাতে মনে করার কিছু নেই। আমি একটা অন্য কথা বলি, যে আজকাল যে কোনো জায়গায় সামান্যতম খুন হলেও যে খুন হয়েছে তার আত্মীয়রা তাহলে সিবিআই চায় কেন? কারণ একটা, এর পেছনে যে মানসিকতাটা রয়েছে, রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসনের উপর তাদের কোনো আস্থা নেই। এইটা কেন শাসক দল রাজ্যের খুঁজে দেখে না যে আমার পুলিশকে আস্থা পোষণ করছে না, ওরা সিবিআই চাইছে, আর এই রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার সিবিআই কে আটকানোর জন্য সম্ভব চেষ্টা করে, কিন্তু তারপরেও সিবিআই এর প্রতি মানুষের আস্থাটা রয়েছে। তো এটা তো অস্বীকার করা যাবে না। আস্থা এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু পলিটিক্যালি যেভাবে চলছে। চলুন আমি শাহিনের কাছে আসি, তারপরে চন্দনদার কাছে ডেফিনেটলি আসবো। শাহিন,
দেখো এই চন্দ্রদার কথা ধরেই বলি যে ওদের সফলতা 1%-এরও নিচে। আর প্রত্যেকবার দেখো সারদা বলো নারদার তো কোনো গল্পই নেই, নারদার থেকে তো বড় স্ক্যাম কিছু আছে বলে মনে করি না। ওপেন দেখা যাচ্ছে টাকা নিতে, এবার তার দলে চলে গেলেই তারা ভালো হয়ে যাচ্ছে। অতীন কিছুদিন আগে দেখলাম তাপস রায়ের বাড়ি গেল, তাপস রায় বিজেপিতে চলে গেছে, আর কোনো ইনভেস্টিগেশন নেই। এইগুলো যদি হতে থাকে তাহলে তো আর দেখো আজকে ইডি সিবিআই আমি তো মনে করি সিভিকের পর্যায়ে নেমে চলে এসেছে। ভয়ঙ্কর বক্তব্য, ইডি সিবিআই সিভিকের পর্যায়ে নেমে এসেছে। চন্দনদা জিনিস আর কিছু হয় না, যারা নোবেল খুঁজে পায় না তার শেষ করতে হবে আমাকে একদম 20 সেকেন্ড। চন্দনদা দেখো এখানে নতুনভাবে কিছু বলার নেই, তার কারণ হচ্ছে যে আমরা এই আরজি করের ঘটনা যার পরিপ্রেক্ষিতে এই অতীনবাবুর কাছে আজকে সিবিআই আমরা বারবার দাবি করেছি, গত 1 বছর ধরে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, ঘটনাচক্রে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। এবং একটা জিনিস হচ্ছে যে গেম প্ল্যান বা প্লয়, এটা যে নাটকীয়তা, এটা শেষ হচ্ছে না। এই নির্বাচন 2026-এ এই নির্বাচনের আগে যদি আমরা এই নাটকগুলো দেখি, আমি কেন বলছি অতীনবাবুকে এই 1 বছরে একবারও জেরা করা গেল না কেন? বুঝলাম, এই খুব স্বাভাবিক প্রশ্নের জায়গা। প্রসূনদার কাছে আবার যেতে হতো। ওকে, সঠিক তদন্তে নাটক বন্ধ করতে হবে আপনি বলছেন। আমি অসংখ্য ধন্যবাদ জানাই প্রত্যেকে, বিমলদা, চন্দনদা, প্রসূনদা, ঝন্টুদা, মোহাম্মদ শাহিন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আলটিমেট জায়গায় দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে 26-এর নির্বাচনের আগে যদি এই চলতে থাকে তাহলে আম পাবলিক সাধারণ মানুষ তারা হয়তো কনফিউজ থাকবে, যে ধরনের পরিস্থিতি হয়তো তৈরি হচ্ছে। অবশ্যই দেখবার থাকছে আগামী পরিস্থিতি কোন জায়গায় যায়, তার দিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। শেষ করছি এখানে হাল্লা বল, সব খবরের জন্য নজর থাক সিএম।